আসসালামু আলাইকুম। চলো শুরু করা যাক আজকে এই প্রশ্নের উত্তর খোঁজা। কোরআন কি বলে সূর্য পানির নিচে ডুবে যায়? এই প্রশ্নের উত্তর খুঁজবো আমরা আজ। প্রথমেই বলে রাখি, এখানে আমি বলতে লেখককে বোঝানো হয়েছে। চলো শুরু করা যাক। সাজিদের খুব মন খারাপ। আমি রুমে ঢুকে দেখলাম সে তার খাটের উপর শক্ত মুখ করে বসে আছে। আমি বললাম, ক্লাস থেকে কবে এলি? সে কোনো উত্তর দিল না। আমি কাঁধ থেকে 10.5 কেজি ওজনের ব্যাগটি নামিয়ে রাখলাম টেবিলের উপর। তার দিকে ফিরে বললাম, কি হয়েছে রে? মুখের অবস্থা তো নেপচুনের উপগ্রহ টাইটনের মতো করে রেখেছিস। সে বলল, টাইটন দেখতে কীরকম? আমি শুনেছি টাইটন দেখতে নাকি বাংলা 5-এর মতো। আমি জানি সাজিদ এক্ষুনি একটি ছোটোখাটো লেকচার শুরু করবে। সে আমাকে টাইটনের অবস্থা, আকার আকৃতি, টাইটনের ভূপৃষ্ঠের নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, সূর্য আর নেপচুন থেকে টাইটনের দূরত্ব কত, তার যথাযথ বিবরণ এবং তথ্যাদি দিয়ে প্রমাণ করে দেখাবে যে টাইটন দেখতে মোটেও বাংলা 5-এর মতো নয়। এই মুহূর্তে তার লেকচার বা বকবকানি কোনোটাই শোনার আমার ইচ্ছে নেই। তাই যে করেই হোক তাকে দ্রুত থামিয়ে দিতে হবে। আমি আবার বললাম, ক্লাসে গিয়েছিলে? সে বলল, হ্যাঁ। কোনো সমস্যা হয়েছে নাকি? মন খারাপ? সে আবার চুপ মেরে গেল। এই হলো একটা সমস্যা। সাজিদ যেটা বলতে চাইবে না, পৃথিবী যদি ওলটপালট হয়ে যায় তবুও সে মুখ থেকে সেটা কাউকে বলবে না। সে বলল, কিচেনে যা, ভাত বসিয়েছি, দেখে আয় কী অবস্থা। আমি আকাশ থেকে পড়ার মতো করে বললাম, ভাত বসিয়েছিস মানে? বুয়া আসেনি? না। কেন? অসুস্থ বলল। তাহলে আজ খাবো কি? সাজিদ জানালা দিয়ে বাইরে তাকালো। সেদিকে তাকিয়ে বলল, ভাত বসিয়েছি, কলে যথেষ্ট পরিমাণে পানি আছে, পানি দিয়ে ভাত গিলা হবে। সিরিয়াস সময়গুলোতে তার এই রকম রসিকতা আমার একেবারেই ভালো লাগে না। অগত্যা কিচেনের দিকে হাঁটা ধরলাম। যেটা ভেবেছি ঠিক সেটা নয়। ভাত বসানোর পাশাপাশি সে ডিম সেদ্ধ করে রেখেছে। আমার পেছন পেছন সাজিদ আসলো। এসে ভাত নামিয়ে কড়াইয়ে তেলে কিছু পেঁয়াজ কুচি, হালকা গুঁড়ো মরিচ, 1 চিমটি নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে ডিম দুটো ছেড়ে দিল। পাশে আমি পর্যবেক্ষকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি। মনে হচ্ছে সাজিদ কোনো রান্না প্রতিযোগিতার প্রতিযোগী আর আমি চিফ জাস্টিস। অল্প কিছুক্ষণ পরে ডিম দুটোর বর্ণ লালচে হয়ে উঠল। মাছকে হালকা ভাজলে যেরকম দেখায় সেই রকম। সুন্দর একটা পোড়া গন্ধ বেরিয়েছে। আমি মুচকি হেসে বললাম, খামোখা বুয়া রেখে এতগুলো টাকা অপচয় করি প্রতি মাসে, অথচ ভুবন বিখ্যাত বুয়া আমার রুমেই আছে। সাজিদ আমার দিকে ফিরে আমার কান মলে দিয়ে বলল, সাহস তো কম না তোর, আমাকে বুয়া বলিস? আমি বললাম, ওই দেখ, পুড়ে যাচ্ছে। সাজিদ সেদিকে ফিরতেই আমি দিলাম এক ভৌদৌড়। গোসল সেরে নামাজ পড়ে খেয়ে দিয়ে উঠলাম। রুটিন অনুযায়ী সাজিদ এখন ঘুমোবে। রাতের যে বাড়তি অংশটা সে বই পড়ে কাটায় সেটা দুপুরবেলা ঘুমিয়ে পুষিয়ে নেয়। আমার আজকে কাজ নেই। চাইলেই ঘুরতে বেরোতে পারি, কিন্তু বাইরে যা রোদ সাহস হচ্ছিল না। এর মধ্যেই সাজিদ ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার মনের মধ্যে একটু কচকচানি রয়ে গেল। সাজিদকে এরকম মন খারাপ অবস্থায় আমি আগে কখনো দেখিনি। কেন তার মন খারাপ সে ব্যাপারে জানতে না পারলে শান্তি পাচ্ছি না। কিন্তু সাজিদকে জিজ্ঞেস করে লাভ নেই, সে কোনোদিনও বলবে না। ভাবছি কি করা যায়। তখন মনে পড়ল তার সেই বিখ্যাত ডায়েরির কথা, যেটাতে সে তার জীবনের সব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হুবহু লিখে রেখে। আজকে তার মন খারাপের ব্যাপারটি নিশ্চয়ই সে তুলে রেখেছে। তার টেবিলের ড্রয়ার খুলে তার ডায়েরিটি নিয়ে উল্টাতে লাগলাম। মাঝামাঝিতে এসে পেয়ে গেলাম মূল ঘটনাটা। যেরকম লেখা আছে সেভাবেই তুলে ধরছি। মফিজুর রহমান স্যার, এই ভদ্রলোক ক্লাসে আমাকে ওনার শত্রু মনে করেন। ঠিক শত্রু না, প্রতিদ্বন্দ্বী বলা যায়। আমাকে নিয়ে ওনার সমস্যা হলো, উনি উল্টোপাল্টা কথা বলে ক্লাসের ছেলেমেয়েদের মনে ধর্ম, ধর্মীয় কিতাব, আল্লাহ, রসুল সাল্লাল্লাহু সাল্লাম ইত্যাদি নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেবার চেষ্টা করে। কিন্তু আমি প্রতিবারই ওনার এহেন কাজের প্রতিবাদ করি। ওনার যুক্তির বিপরীতে যুক্তি দিই। এমনও হয়েছে যুক্তিতে আমার কাছে পরাজিত হয়ে উনি ক্লাস থেকে চলে গিয়েছিলেন কয়েকবার।
এই কারণে এই বামপন্থী লোকটা আমাকে ওনার চক্ষুশূল মনে করেন। সে যাকগে, আজকের কথা বলি। আজকে ক্লাসে এসে এই ভদ্রলোক আমাকে খুঁজে বের করলেন। বুঝতে পেরেছি নতুন কোনো উছিলা খুঁজে পেয়েছে আমাকে ঘায়েল করার। ক্লাসে আসার আগে মনে হয় পান খেয়েছিলেন। ঠোঁটের এক কোণায় চুন লেগে আছে। আমাকে দাঁড় করিয়ে বড় বড় চোখ করে বললেন, বাবা আইনস্টাইন, কি খবর? ভদ্রলোক আমাকে তাচ্ছিল্য করে আইনস্টাইন বলে ডাকে। আমাকে আইনস্টাইন ডাকতে দেখে ওনার অন্য সাগরেদবৃন্দগণ হাসাহাসি শুরু করলো। আমি কিছু না বলে চুপ করে আছি। তিনি আবার বললেন, শোন বাবা আইনস্টাইন, তুমি তো অনেক বিজ্ঞান জানো, বলো তো দেখি সূর্য কি পানিতে ডুবে যায়? ক্লাস স্তিমিত হয়ে গেল। সবাই চুপচাপ। আমি মাথা তুলে স্যারের দিকে তাকালাম। বললাম, জি না স্যার, সূর্য কখনোই পানিতে ডুবে যায় না। স্যার অবাক হওয়ার ভঙ্গিতে বললে, ডুবে না? ঠিক তো? জি স্যার। তাহলে সূর্যাস্ত আর সূর্যোদয় কেন হয় বাবা? বিজ্ঞান কি বলে? আমি বললাম, স্যার সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। সূর্যকে কেন্দ্র করে ঘোরার সময় পৃথিবী গোলার্ধের যে অংশটি সূর্যের দিকে মুখ করে থাকে সেই অংশে তখন সূর্যোদয় হয়, দিন থাকে। ঠিক একইভাবে পৃথিবী গোলার্ধের যে অংশটি তখন সূর্যের বিপরীত দিকে মুখ করে থাকে তাতে তখন সূর্যাস্ত হয়, রাত নামে। আদতে সূর্যাস্ত বা সূর্যোদয় বলে কিছু নেই। সূর্য অস্ত যায় না, উদিতও হয় না। পৃথিবী ঘূর্ণনের কারণে আমাদের এমনটি মনে হয়। স্যার বললেন, বাহ, সুন্দর ব্যাখ্যা। উনি আমার দিকে ঝুঁকে এসে বললেন, তা বাবা, এই ব্যাপারটা তোমার উপরে আস্থা আছে তো? সূর্য পানিতে ডুবে ডুবে যাওয়াতে বিশ্বাস টিশ্বাস করো কি? পুরো ক্লাসে তখন পিনপতন নীরবতা। আমি বললাম, না স্যার, সূর্যে পানিতে ডুবে যাওয়াটাতে আমি বিশ্বাস করি না। এরপর স্যার বলল, বেশ, তাহলে ধরে নিলাম আজকে থেকে তুমি আর কোরআন বিশ্বাস করো না। স্যারের কথা শুনে আমি খানিকটা অবাক হলাম। পুরো ক্লাস সম্ভবত আমার মতোই হতবাক। স্যার মুচকি হেসে বললেন, তোমাদের ধর্মীয় কিতাব, যেটাকে আবার বিজ্ঞানময় বলে দাবি করো তোমরা, সেই কোরআনে আছে সূর্য নাকি পানিতে ডুবে যায়। আমি স্যারের মুখের দিকে চেয়ে আছি। স্যার বললেন, কি বিশ্বাস হচ্ছে না তা? দাঁড়াও, পড়ে শোনায়। এইটুকু বলে স্যার কোরআনের সূরা কাহাফের ৮৬ নাম্বার আয়াতটি পড়ে শোনালেন। চলতে চলতে এমনই ভাবে জুলকারনাইন সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে তিনি সূর্যকে সাগরের কালো পানিতে ডুবে যেতে দেখলেন। তার পাশে তিনি একটি জাতিকে বাস করতে দেখলেন। আমি বললাম, হে জুলকারনাইন, এরা আপনার অধীনস্থ। আপনি ইচ্ছা করলে তাদের শাস্তি দিতে পারেন, অথবা তাদের আপনি সদয়ভাবে গ্রহণ করতে পারেন। এরপর বললেন, দেখো, তোমাদের বিজ্ঞানময় ধর্মীয় কিতাব বলছে যে সূর্য নাকি সাগরের কালো পানিতে ডুবে যায়। বিজ্ঞানময় কিতাব বলে কথা। ক্লাসের কেউ কেউ, যারা স্যারের মতোই নাস্তিক, তারা হো হো করে হেসে উঠল। আমি কিছুই বললাম না, চুপ করেছিলাম। এইটুকুই লেখা, আশ্চর্য। সাজিদ মফিজুর রহমান নামের এই ভদ্রলোকের কথার কোনো প্রতিবাদ করলো না। সে তো এরকম করে না সাধারণত। তাহলে কি? আমার মনে নানা ধরনের প্রশ্ন উকিঝুঁকি দিতে লাগলো সেদিন। এর ৪ মাস পরের কথা। হঠাৎ একদিন সন্ধ্যায় সাজিদ আমাকে এসে বলল, আগামীকাল ডিপার্টমেন্ট থেকে ট্যুরে যাচ্ছিস, তুইও সাথে যাচ্ছিস। আমি বললাম, আমি? পাগল নাকি? তোদের ডিপার্টমেন্টের ট্যুরে আমি কিভাবে যাব? সে ভাবনাটা আমার। তোকে যা বললাম জাস্ট তা তো শুনে যা। পরদিন সকালবেলা বেরোলাম। তার ফ্রেন্ডদের সাথে আমার পরিচয় করিয়ে দিল সাজিদ। স্যারেরাও আছেন। মফিজুর রহমান নামের ভদ্রলোকটির সাথে দেখা হলো। বিরাট গোঁফওয়ালা এই লোকের পূর্বপুরুষ সম্ভবত ব্রিটিশদের পিয়নের কাজ করত। যাই হোক, আমরা যাচ্ছি। পৌঁছাতে পাক্কা ৪ ঘন্টা লাগলো। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম। স্যারগুলোকে বেশ বন্ধুবাৎসল্য মনে হলো। ঘড়িতে সময় তখন ৫টা বেজে ২৫ মিনিট। আমরা সমুদ্রের কাছাকাছি হোটেলে আছি। আমাদের সাথে মফিজুর রহমান স্যারও আছেন। তিনি সবার উদ্দেশ্যে বললেন, গাইজ, বি রেডি। আমরা এখন কুয়াকাটার বিখ্যাত সূর্যাস্ত দেখব। তোমরা নিশ্চয় জানো এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত, যেখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায়। আমরা সবাই প্রস্তুত ছিলাম আগে থেকেই। বেরুতে যাব
ঠিক তখনই সাজিদ বলে বসলো, স্যার আপনি সূর্যাস্ত দেখবেন? স্যার বললেন, হোয়াই নট, হাউ ক্যান আই মিস সাচ এ অ্যামেজিং মোমেন্ট। সাজিদ বলল, স্যার আপনি বিজ্ঞানের মানুষ হয়ে খুব অবৈজ্ঞানিক কথা বলছেন। এমন একটি জিনিস আপনি কি করে দেখবেন বলছেন, যেটা আদতে ঘটেই না। এবার আমরা সবাই অবাক হলাম, যে যার চেয়ার টেনে বসে পড়লাম। সাজিদ দাঁড়িয়ে আছে। স্যার কপালের ভাঁজ দীর্ঘ করে বললেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মিন? সাজিদ হাসলো, হেসে বলল, স্যার খুবই সোজা। আপনি বলছেন আপনি আমাদের নিয়ে সূর্যাস্ত দেখবেন, কিন্তু স্যার দেখুন, বিজ্ঞান বুঝে এমন লোক মাত্র জানে সূর্য আসলে অস্ত যায় না। পৃথিবী গোলার্ধের যে অংশে সূর্য বিপরীত মুখে অবস্থান করতে শুরু করে, সেই অংশটা আস্তে আস্তে অন্ধকার ছেয়ে যায় কেবল। কিন্তু সূর্য তার কক্ষপথেই থাকে, উঠেও না, ডোবেও না। তাহলে স্যার সূর্যাস্ত কথাটা তো ভুল, তাই না? এবার আমি বুঝে গেছি আসল ব্যাপারটা। মজা নেওয়ার জন্য অপেক্ষা করছি। মফিজুর রহমান নামের লোকটা একরাশ বিরক্তি নিয়ে বলল, দেখো সাজিদ, সূর্য যে উদিত হয় না আর অস্ত যায় না তা আমি জানি, কিন্তু এখান থেকে দাঁড়ালে আমাদের কি মনে হয়? মনে হয় সূর্যটা যেন আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে। এটাই আমাদের চর্মচক্ষুর সাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা। তাই আমরা এটাকে সিম্পলি সূর্যাস্ত নাম দিয়ে বলছি। বলার সুবিধের জন্য এটাকে সূর্যাস্ত বলাটা যুক্তিযুক্ত। দেখো, যদি আমি বলতাম, ছেলেরা, একটু পর পৃথিবী গোলার্ধের যে অংশে বাংলাদেশের অবস্থান, সেই অংশটা সূর্যের ঠিক বিপরীত দিকে মুখ নিতে চলেছে, তার মানে এখানে এখনই আঁধার ঘনিয়ে সন্ধ্যা নামবে, আমাদের সামনে থেকে সূর্যটা লুকিয়ে যাবে বলে, চলো আমরা সেই দৃশ্যটা অবলোকন করে আসি। আমি যদি এরকম বলতাম, ব্যাপারটা ঠিক বিদঘুটে শোনাতো। ভাষা তার মাধুর্যতা হারাতো, শ্রুতিমধুরতা হারাতো। এখন আমি এক শব্দে বুঝিয়ে দিতে পারছি আমি কি বলতে চাচ্ছি সেটা। সাজিদ মুচকি হাসল। সে বলল, স্যার আপনি একজন বিজ্ঞানমনস্ক মানুষ, বিজ্ঞান পড়েন, বিজ্ঞান পড়ান। আপনি আমাদের সাধারণ চর্মচক্ষু দিয়ে দেখতে পান যে সূর্য ডুবে যাচ্ছে। সুন্দর করে বোঝানোর জন্য যদি সূর্যাস্ত নাম দিতে পারেন, তাহলে সূরা কাহাফে জুলকারনাইন সম্পর্কে যখন কথা বলছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই রকম একটি সাগর পাড়ে এসে যখন দেখলো সূর্যটা পানির নিচে তলিয়ে যাচ্ছে, সেই ঘটনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সহজে বোঝানোর জন্য, সহজবোধ্য করার জন্য, ভাষার শ্রুতিমধুরতা ধরে রাখার জন্য, কুলি থেকে মজুর, মাঝি থেকে কাজী, ব্লগার থেকে বিজ্ঞানী, ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার, ছাত্র থেকে শিক্ষক, সবাইকে সহজে বোঝানোর জন্য যদি চলতে চলতে এমনই ভাবে তিনি জুলকারনাইন যখন সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছলে, সেখানে গিয়ে তিনি সূর্যকে সাগরের কালো পানিতে ডুবে যেতে দেখলেন, তখন কেন স্যার ব্যাপারটা অবৈজ্ঞানিক হবে? কোরআন বলে না যে সূর্য পানির নিচে ডুবে গেছে। কোরআন এখানে ঠিক সেটাই বলেছে যেটা জুলকারনাইন দেখেছে এবং বুঝেছে। আপনি আমাদের সূর্যাস্ত দেখাবেন বলেছেন মানে এই না যে আপনি বলতে চাচ্ছেন সূর্যটা আসলে ডুবে যায়। আপনি সেটাই বোঝাতে চাচ্ছেন যেটা আমরা বাহ্যিকভাবে দেখি। তাহলে একই ব্যাপার আপনি পারলে কোরআন কেন পারবে না স্যার? আপনারা কথায় কথায় বলেন, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট অ্যান্ড সেট ইন দ্য ওয়েস্ট, এগুলো নাকি ইউনিভার্সাল ট্রুথ। কিভাবে এগুলো চিরন্তন সত্য হয় স্যার, যেখানে সূর্যের সাথে ওঠাডোবার কোনো সম্পর্কই নাই? কিন্তু এগুলো আপনাদের কাছে অবৈজ্ঞানিক নয়। আপনারা কথায় কথায় সূর্যোদয় সূর্যাস্তের কথা বলেন, অথচ সেইম কথা কোরআন বললেই আপনারা চিৎকার করে বলে ওঠেন কোরআন অবৈজ্ঞানিক। কেন স্যার? সাজিদ এক নাগাড়ে এত সব কথা বলে গেল। স্যারের মুখটা কিছুটা পানসে দেখা গেল। তিনি বললেন, দীর্ঘ 4 মাস ধরে এরকম সুযোগের অপেক্ষা করছিলে তুমি, মিস্টার আইনস্টাইন? আমরা সবাই হেসে দিলাম। সাজিদও মুচকি হাসল, বড় অদ্ভুত সে হাসি।